প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব চোখের রেটিনার সমস্যা ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান ১৯৭৭ সালের ডিসেম্বর মাসে কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চক্ষু বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ও রেটিনা এবং ক্যাটারেক্ট বিষয়ের ওপর ফেলোশিপ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভিশন আই হসপিটালের ফ্যাকো ও রেটিনা সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। এই যে চোখের অনেক গুরুত্বপূর্ণ, চোখটা নিজেই একটা গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আমাদের শরীরের, আমাদের দেখার জন্য দৃষ্টিশক্তি চোখ দেয়। কিন্তু এই চোখেরও নানান রকমের গুরুত্বপূর্ণ আবার অংশ আছে, যার প্রতিটার আলাদা আলাদা রোগ হতে পারে এবং প্রতিটার গুরুত্ব আলাদা। সেই বিবেচনায় আপনি একজন রেটিনা বিশেষজ্ঞ, যদি বলেন যে রেটিনার সমস্যা সম্পর্কে বলার আগে রেটিনার গুরুত্বটা কোথায়, এর কাজ কি? ধন্যবাদ। প্রথমে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে রেটিনা কী জিনিস সেটা আগে জানতে হবে। রেটিনা হচ্ছে একটা আলোক সংবেদনশীল একটা পর্দা, যেখানে আমাদের চোখে কোনো বস্তু থেকে যখন আলোক রশ্মি এসে কর্নিয়া হয়ে রেটিনা এসে পড়ে, তখন একটা প্রতিবিম্ব তৈরি হয়। সেই প্রতিবিম্ব যখন অপটিক নার্ভের মাধ্যমে যখন আমাদের ব্রেনে যাবে, ব্রেনে গিয়ে ওই আলোক রশ্মিগুলি আমাদের একটা প্রতিবিম্ব আমাদের চোখের সামনে তৈরি হয়। সেই জিনিসটাকেই আমরা সাধারণত দেখি। এখন আমাদের রেটিনায় যদি কোনো সমস্যা তৈরি হয়, কোনো ক্ষত হয় বা কোনো রোগ তৈরি হয়, তাহলে আমাদের রেটিনাটা অস্বচ্ছ হয়ে যায়। ও অস্বচ্ছ জিনিস দিয়ে কখনো আলোক রশ্মিটা পাস করতে পারে না, তখন আমরা কোনো জিনিসকে দেখতে পাই না। তার মানে কি বিষয়টা এরকম যে লেন্সের উপরে আলো গিয়ে সেটা প্রতিবিম্ব তৈরি করে রেটিনার মাধ্যমে সেটা পাস করে ব্রেনে যায়, সেই জন্য রেটিনায় যদি সমস্যা তৈরি হয় তাহলে এই আলোক রশ্মি লেন্স থেকে ওখানে পাস করবে না, ফলে দেখতে পাবো। একদম ঠিক, একদম ঠিক। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটা, আমাদের চোখের প্রধানতম কাজ হচ্ছে দেখা। এই দৃষ্টিশক্তির জন্যই আমরা এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি, ফলে এর গুরুত্ব অসীম। সেইখানে রেটিনা আমাদের দেখতে সাহায্য করে, এইটার কাজ বন্ধ হলে দেখতে পাবো না। রেটিনা এইরকম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে কেন, বা এই যে দেখতে না পারে এই সমস্যাটা কেন হয়? থ্যাংক ইউ। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে চোখ দিয়ে দেখি না, আমরা আসলে দেখি আমাদের ব্রেন দিয়ে। আর রেটিনারা বা আমাদের চোখের যে মিডিয়া হিসেবে কাজ করে, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, রেটিনা, অপটিক নার্ভের মাধ্যমে যখন ব্রেনে যায় তখন আমরা জিনিসটাকে দেখি। তাহলে একটা মিডিয়া হিসেবে কাজ করছে। আর আমাদের রেটিনা নানা কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে হচ্ছে কিছু শারীরিক অসুখ, যেমন ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ, শারীরিক বিভিন্ন অসুখ, ইনফেকশন, বিভিন্ন জায়গার টিউমার, ইভেন প্রেগনেন্সি আমাদের চোখের রেটিনায় ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। একজন মানুষ ডায়াবেটিস হলো কিংবা হাইপারটেনশন থাকলো বা প্রেগনেন্সি পিরিয়ডে, মানে সবার তো হয় না, কারো কারো ক্ষতি হচ্ছে বা সমস্যা হচ্ছে। রাইট। কেন? এটার কারণ হচ্ছে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিস থাকে, সাধারণত বলা হয় যে যদি কোনো ডায়াবেটিস 30 বছরের আগে হয় এবং তার ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার চান্স অনেক বেশি, এবং সেটা যদি 30 বছর হয় ডায়াবেটিসের বয়স, তখন 90% 30 বছরের মধ্যেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটা অসুখ, যার ফলে রেটিনোপ্যাথির মাধ্যমে আমাদের চোখের রেটিনাকে অস্বচ্ছ করে দেয় এবং চোখের রেটিনার ডিটাচমেন্ট হয় এবং আমরা চোখের কিছু দেখি না। ঠিক তেমনি উচ্চ রক্তচাপও আমাদের রেটিনার ব্যাপক পরিবর্তন করে, চোখের যে রক্তনালীর পরিবর্তন করে, রক্তের নালী বন্ধ করে দেয় এবং আমাদের রক্তনালীর মাধ্যমে যে আমাদের রেটিনা যে নিউট্রিশন পেত, যে খাবার পেত, সেটা পায় না, যার ফলে দেখা যায় যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি ডেভেলপ করে। সো সবারই হবে না, যার দেখা যাচ্ছে যে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং দীর্ঘমেয়াদী, তাদের হবেই।
তো আপনি প্রেগনেন্সি পিরিয়ডের কথা বলছিলেন, যদি একজন গর্ভবতী মায়ের তার যদি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস না থাকে, তাহলে কি প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ কজ ফর রেটিনোপ্যাথি অর রেটিনার কোনো সমস্যা তৈরি করে? ধন্যবাদ। প্রেগনেন্সি ইজ দ্য ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু তাও দেখা যায় যে প্রেগনেন্সির সময় আপনার জিডিএম ডেভেলপ করে। আলটিমেটলি তার যদি জিডিএম থাকে অবশ্যই তার রেটিনোপ্যাথি ডেভেলপ করবে। আর প্রেশার যদি নিয়ন্ত্রণ না থাকে, প্রি অ্যাক্লামশিয়া বা অ্যাক্লামশিয়া ডেভেলপ করে, তাহলে দেখা যায় আমাদের চোখের রেটিনার ব্যাপক পরিবর্তন করে, এক্সোডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট তৈরি করে, মেকুলায় পানি জমায়, যে অংশটা দিয়ে আমরা মূলত দেখি, যাকে বলে মেকুলার ইডেমা। সো মেকুলার ইডেমা, এক্সোডেটিভ রেটিনাল ডিটাচমেন্ট যদি তৈরি হয়, তাহলে আমরা চোখ দিয়ে কিছু দেখি না। সো প্রেগনেন্সি ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস, বাট প্রেগনেন্সি যদি প্রসূতিকালীন যদি মায়ের পরিচর্যা ঠিক মতো না হয়, তাহলে তার অ্যাক্লামশিয়া হতে পারে, তার জিডিএম ডেভেলপ করতে পারে। আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের রেটিনায় তার পরিবর্তন ঘটবে এবং আমরা প্রসূতি হওয়া বাচ্চার জন্মগ্রহণ করার পরে মা দেখা যাচ্ছে চোখে কিছু দেখে না। তো এই যে রেটিনার সমস্যা হয় এবং একজন মানুষ দেখতে পান না, এটি কি হঠাৎ করেই তিনি অন্ধ হয়ে যাবেন, নাকি আস্তে আস্তে ধীরে ধীরে তিনি অন্ধত্বের দিকে যাবেন? সেই ক্ষেত্রে তার ইনিশিয়ালি এবং পর্যায়ক্রমে তার কি কি সমস্যা হবে চোখে? ধন্যবাদ। আসলে যেমন ডায়াবেটিস যারা আছে, উচ্চ রক্তচাপ যারা আছে, হঠাৎ করেই তার রেটিনার পরিবর্তন হবে না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম রোগী যারা দেখা যায় যে ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে, কিন্তু তারা ডাক্তারের তত্ত্বাবধানে থাকেন না, যার ফলে দেখা যায় তার রেটিনার ব্যাপক পরিবর্তন হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য। উনি বুঝতে পারেন না, উনি মনে করছেন যে আমার চশমার পাওয়ার চেঞ্জ হচ্ছে, চশমার পাওয়ারও চেঞ্জ হয় ডায়াবেটিসের জন্য। এটার কারণ হচ্ছে যখন আমাদের যে সুগার থাকে, আমাদের সুগার যখন রক্তে যখন বেড়ে যায়, তখন তাকে ডায়াবেটিস বলে। সেই সুগার আমাদের কর্নিয়া এবং আমাদের লেন্সে পানি জমাতে পারে। আমাদের চোখের লেন্স, সেই লেন্সে পানি যদি জমে, তার প্রতিসরণ যে সূচক সেটা বেড়ে যায়, যার ফলে দেখা যায় যে একজন রোগী তার দূরের জিনিস ঝাপসা দেখছে। আবার যখন আপনার তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, তখন তার প্রতিসরণ যে সূচক সেটা কমে যায়, যার ফলে আলোক রশ্মিগুলি যে প্রতিবিম্ব রেটিনায় পড়ার কথা ছিল, সেটা রেটিনায় না পড়ে রেটিনার পিছনে তৈরি হয়, যার ফলে সে কাছের জিনিস ঝাপসা দেখে। এখন রোগী মনে করছেন যে আমার বোধহয় চশমার পাওয়ার বয়সজনিত কারণে হয়তো পরিবর্তন হচ্ছে, সেজন্য ঝাপসা দেখছি। কিন্তু ঝাপসা হচ্ছে ডায়াবেটিসের জন্য, এবং ডায়াবেটিসের জন্য তার রেটিনার পরিবর্তন হচ্ছে, রোগী বুঝতে পারছেন না। যদি সেই রোগী আপনার ফলোআপে থাকে, ডাক্তারের তত্ত্বাবধানে থাকে, রেটিনার বিশেষ করে রেটিনা স্পেশালিস্টের তত্ত্বাবধানে থাকেন, তাহলে তার রেটিনা এত ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি ডাক্তারের তত্ত্বাবধানে না থাকেন, তাহলে তার ধীরে ধীরে দৃষ্টি কমে গিয়ে একসময় দৃষ্টিহীন হয়ে পড়ে। ইউজুয়ালি একজন মানুষের এই যে অল্প দেখছেন বা কাছের জিনিস ঝাপসা দেখছেন, এইখান থেকে তিনি যদি যত্নশীল না হন, রেটিনা বিশেষজ্ঞ বা আই স্পেশালিস্টের শরণাপন্ন না হন, ডায়াবেটিস বা হাইপারটেনশন নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে এটা অন্ধত্বের দিকে যেতে ইউজুয়ালি কেমন সময় লাগে? আমি আগেই বলেছি যে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একটা ফ্যাক্টর, তার সাথে হাইপারলিপিডিমিয়া, ধূমপান, তারপর হচ্ছে আপনার হাইপারটেনশন মানে উচ্চ রক্তচাপ, এই সকল ফ্যাক্টরগুলি সাধারণত কাজ করে আর্লি প্রগ্রেস হবে না দেরি করে প্রগ্রেস হবে। আর্লি মানে প্রাথমিক লেভেলেই দৃষ্টিহীন হয়ে যাবে না দেরি করে হবে। মনে করেন একজন রোগীর ডায়াবেটিস আছে, তার সাথে উচ্চ রক্তচাপ আছে, এবং ডায়াবেটিস দীর্ঘদিন থেকে তার ডায়াবেটিস, সো তার আর্লি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা বলে প্রগ্রেসিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, রক্তের রেটিনার ছোটো ছোটো রক্তের নালী তৈরি হয় এবং সেগুলি ছিঁড়ে গিয়ে রক্তক্ষরণ হয়, ভিট্রিয়াসের রক্তক্ষরণ হয় এবং রেটিনাকে টেনে রেটিনাকে ছিঁড়ে ফেলে। সো তার আর্লি প্রগ্রেসিভ হবে যদি উচ্চ রক্তচাপ সাথে থাকে, হাইপারলিপিডিমিয়া থাকে এবং ধূমপায়ী হয়ে থাকেন। সো এরকম হলে যে কোনো সময় তিনি অন্ধত্ব বরণ করতে পারেন। তো এই থেকে মুক্তির উপায় কি? আমরা যদি একটু দুই ভাগ করে শুনি, যে যারা আপনি যে কারণগুলি বললেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারলিপিডিমিয়া, স্মোকিং হ্যাবিট আছে বা এইসব সমস্যাগুলি যাদের আছে,
তারা ঝুঁকিপ্রবণ গ্রুপ, তাদেরকে যাতে তার রেটিনা বা দৃষ্টিশক্তি রক্ষা পায় সেই জন্য রক্ষা করবার জন্য আপনার পরামর্শ কী? আর দ্বিতীয় পর্যায়ে শুনতে চাইব যে যাদের অলরেডি হয়ে গেছে তাদের জন্য চিকিৎসা। ধন্যবাদ। আপনি প্রথম পর্যায়ে যেটা বললেন সেটা হলো প্রতিকার। আমাদের হচ্ছে কি যে ডায়াবেটিস হতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। হাইপারলিপিডিমিয়া কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিসের প্রথম চিকিৎসা হচ্ছে ডিসিপ্লিন, দেন ডায়েট, তারপর হচ্ছে ড্রাগস। তার মানে তার ডিসিপ্লিন আগে আসতে হবে, তাকে নিয়মানুবর্তী হতে হবে, তাকে হাইপারলিপিডিমিয়া কন্ট্রোল করতে হবে। যদি উনি স্মোকিং করে থাকেন, সিগারেট খেয়ে থাকেন, ধূমপায়ী হয়ে থাকেন, ধূমপান ছেড়ে দিতে হবে, ওজন কমাতে হবে। এবং প্রেগনেন্সির ক্ষেত্রে যারা প্রেগনেন্ট লেডি তাদের নিয়মিত প্রসূতি বিষয়ক ডাক্তার যারা আছেন, হ্যাঁ, তাদের শরণাপন্ন হতে হবেন, তাদের তত্ত্বাবধানে থাকতে হবেন। তাহলে দেখা যাবে ডায়াবেটিস জনিত এবং হাইপারটেনশন জনিত কারণে যে সকল পরিবর্তনগুলি, যে সকল অসুখগুলি রেটিনায় হয় সেগুলোর হার অনেক কমে যাবে। কিন্তু যাদের হয়ে গেছে তাদের দৃষ্টিশক্তি প্রায় নেই বললে চলে বা খারাপের দিকে যাচ্ছে, তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য রেটিনার আধুনিক কি চিকিৎসা আছে এখন? যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়ে গেছে তার ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করাই, যেমন কালার ফান্ডাস ফটোগ্রাফি, ওসিটি মেকুলা এবং ফান্ডাস ফ্লোরোসেন্স এনজিওগ্রাফি, এক ধরনের ফান্ডাস। সেই পরীক্ষাগুলি করে আমরা দেখি তার রেটিনার কি কি পরিবর্তন হয়েছে। যদি দেখি তার রেটিনা এনপিডিআর লেভেলে আছে তাহলে আমরা তাকে অবজারভেশনে রাখি, 9 মাস পর বা 1 বছর পর পর ফলো আপে রাখি। যদি দেখি তার রক্তক্ষরণ ব্যাপক হয়ে গেছে, তার মেকুলায় পানি জমে গেছে, তাহলে আমরা এক ধরনের ইনজেকশন দিই, সেটাকে বলে NT-VEGF। NT-VEGF এর মাধ্যমে পানির পরিমাণ কমাই। কমানোর পর আমরা লেজার সার্জারি করতে পারি। লেজার বিভিন্ন ধরনের আছে, যে জায়গাগুলো থেকে রক্তক্ষরণ হচ্ছে করে আমাদের দেশে এই রোগের প্রতিকার করা সম্ভব। আপনারা চিকিৎসা দিচ্ছেন, আমরা চিকিৎসা দিচ্ছি, এবং এই রোগীরা আশাবাদী হতে পারে যে তারা ভালো হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের রেটিনার সমস্যা ও তার প্রতিকার নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা সাজাতে চাই আপনাদের মনের মতো করেই। তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, চুলকানি এবং ডিসচার্জ দুটো যখন একভাবে আসে, একসাথে আসে, তখন দুটো অর্গানিজমের জন্য হয়ে থাকে। একটা ক্যান্ডিডা আর একটা ট্রাইকোমোনাসিস আমরা বলে থাকি। তো এই দুটোতেই দেখা যায় যে অনেক সময় ডিসচার্জগুলোর সাথে যখন এই দুইটা অর্গানিজম সংক্রমণ হয় তখনই হয়ে থাকে। যারা সাধারণত 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 12 থেকে 16 ঘন্টা অফিস ওয়ার্ক করছে, টাইট একটা আন্ডারগার্মেন্টস পরে আছে, অনেক সময় লাইলন বা অনেক সিনথেটিক কাপড় চোপড় পরে, তো ওই জায়গাটার মধ্যে দেখা যায় যে ওই অর্গানিজমগুলো যেগুলো শরীরের সাথে সবসময়ই থাকতেছে, ওরা মাথা চারা দিয়ে একটা ইনফেকশন রোগ ঘটায়। তো ওই সময় আমাদের এই সমস্ত সমস্যাগুলো হয়, তখন আমাদের কিছু স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট আছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।